নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। আজকে সপ্তম দফা অর্থাৎ শেষ দফার লোকসভা নির্বাচন গোটা ভারতবর্ষ জুড়ে অনুষ্ঠিত হয়ে গেল। তার মধ্যে পশ্চিমবঙ্গেরও ৯টি আসন ছিল। আমরা আস্তে আস্তে দেখে নিই এই ৯টি আসনে সম্ভাব্য ফলাফল কি হতে পারে। প্রথমে আমরা চলে যাই দমদমে। দমদমে দাঁড়িয়েছে টিএমসি থেকে সৌগত রায়, সিপিআইএম থেকে সুজন চক্রবর্তী এবং বিজেপি থেকে শিলভদ্র দত্ত। সৌগত রায় 2019 সালে এখানে 53,000 ভোটে জিতেছিল, যেটা 2014 সালে ছিল 1,54,934। তো তার যে ভোট শতাংশ অনেকটা কমে গেছে এবং তার ভোট যে সেখান থেকে বিজেপিতে গেছে এটা বলার অপেক্ষা রাখে না। তার সাথে সিপিএম এর ভোট বিজেপির কাছে গেছিল, তাই বিজেপি দ্বিতীয় হয়ে গেছিল। কিন্তু এবার সৌগত রায়ের পক্ষে যেই দিকগুলো যাচ্ছে সেটা হলো ওখানকার হেভিও সিপিএম ক্যান্ডিডেট সুজন চক্রবর্তী। ওখানে সিপিএম এর একটি বেল্ট পুরনো আছে, একটা বেসও ওখানে আছে। তো সেখান থেকে সুজন চক্রবর্তী একটি ভালো পরিমাণ ভোট সেখান থেকে ক্যারি করবে এবং আগের বার তাদের ভোট ছিল 13.09%, সেটা অনেকটা বেড়ে যাবে এবার। আপনার নিশ্চিন্তে থাকুন, সেটা 21% হয়ে যাবে। এবার শিলভদ্র দত্ত, সেখান থেকে তপন শিকদারও একটা সময় বিজেপির হয়ে জিতেছিল, তাই তাদেরও কিছুটা বেস আছে। কিন্তু সিপিএম এর ভোট যদি বাড়ে এবং ট্রেন্ড যদি আমরা দেখে থাকি এখনো পর্যন্ত, যে বিজেপির যে ভোটটা বেড়েছে তার বেশিরভাগটাই সিপিএম বা লেফটের থেকে গেছে। তো সেক্ষেত্রে লেফট যদি তার কিছুটা ভোট পুনরুদ্ধার করে তাহলে অটোমেটিক্যালি বিজেপির ভোটটা কমে যাবে। আর আমি ধরে নিচ্ছি যে যদি 1,54,934 থাকে 2014-তে এবং 2019-এ এসে সেটা মানে মাত্র 53,000-এ এসে দাঁড়ায়, তাহলে সৌগত রায়ের যে ওখানে ভোট ব্যাংক কমছে সেটা টিএমসি যেই অবস্থায় থাকুক, সৌগত রায় বয়সজনিত একটা ব্যাপার আছে, সেটা ওখানে ফ্যাক্টর হয়ে যাচ্ছে। তো সেখান থেকেও তার ভোট ব্যাংক কিছুটা কমবে, তাই বলে সেটা কি তাকে মানে হারানোর পক্ষে যথেষ্ট? আমার তো মনে হয় না। আর যদি আমি 2021-এর বিধানসভার ফলাফল দেখি, দমদম লোকসভা কেন্দ্রের অধীনস্থ যেসব বিধানসভাগুলো রয়েছে, 60টি টিএমসি জিতেছে। হ্যাঁ, ওখানে বরানগর থেকে যে তাপস রায় জিতেছিল, যে একটা সময় জেলা সভাপতিও ছিল, সে এখন নেই, সে বিজেপিতে গেছে এবং উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে বিজেপির টিকিটে দাঁড়িয়েছে। এটা একটা ব্যাপার। আর সৌগত রায়ের এগেনস্টে আর একটা যেটা যাবে, সেখানে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যতটা কাজ করবে তার থেকে দুর্নীতি ওখানে অনেক বেশি প্রভাব ফেলবে। অলমোস্ট 96% মানুষ ওখানকার শহুরে মানুষ। আর যতগুলো পৌরসভায় দুর্নীতি বা কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে, সে তার বেশিরভাগ পৌরসভা, অনেকগুলো পৌরসভা এই দমদম লোকসভা কেন্দ্রের মানে ভিতরেও রয়েছে। তো এটা সৌগত রায়ের এগেনস্টে যেতে পারে। কিন্তু এই বিজেপি সিপিএম এর যে ভোট কাটাকাটি, সেখান থেকে আমার মনে হয় সৌগত রায় আরো কম হয়তো হয়ে যাবে। তার ভোট যেটা তিনি 53,000 পেয়েছেন 2019-এ, সেটা আরো কমে আসবে, কিন্তু দিনের শেষে তিনি জিতে যাবেন। তাই আমার হিসেবে দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায় ফেভারিট। এবারে আসছি পরবর্তী লোকসভা কেন্দ্র, সেটা হলো বারাসাত। এখানে টিএমসি থেকে দাঁড়িয়েছে কাকুলি ঘোষ দস্তিদার, বিজেপি থেকে স্বপন মজুমদার এবং ফরওয়ার্ড ব্লক অর্থাৎ বাম কংগ্রেস জোট থেকে সঞ্জীব চট্টোপাধ্যায়। আর 2019-এ 1,20,000 ভোট বা তার সামান্য বেশি ভোটের ব্যবধানে কাকুলি ঘোষ দস্তিদার জিতেছিল। তার ভোট শেয়ার ছিল 46.44%, বিজেপি ছিল 38.55% এন্ড ফরওয়ার্ড ব্লকের ছিল 08.99%, প্রায় 9% ধরে নিতে পারেন। এবারে ওখানে যদি আপনি দেখেন যে 2019-এ যখন কাকুলি ঘোষ দস্তিদার জিতেছিল, সেখানে তার যে 7টি বিধানসভা ক্ষেত্র রয়েছে তার মধ্যে একটি রয়েছে দেগঙ্গা। এই দেগঙ্গাতে মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট অনেকটা রয়েছে, সেই যে লিডটা ওটা অনেকটা এগিয়ে দিয়েছিল কাকুলি ঘোষ দস্তিদারকে। আর আপনি যদি দেখেন তাহলে 2019-এ যে 7টি বিধানসভা ছিল তার মধ্যে হাবড়া এবং বিধাননগরে কিন্তু কাকুলি ঘোষ দস্তিদার পিছিয়ে ছিল। তবে আবার যদি 2021-এর আপনি বিধানসভার ফলাফল দেখেন তাহলে সবগুলোতেই টিএমসি এগিয়েছিল এবং যথেষ্ট ভোটে এগিয়েছিল। এবার সেখান থেকে যদি আমরা দেখি তাহলে ফরওয়ার্ড ব্লক সঞ্জীব চট্টোপাধ্যায় ওখানে কতটা ভোট ক্যারি করবে সন্দেহ রয়েছে, তার কারণ কংগ্রেস ফরওয়ার্ড ব্লককে কতটা ভোট দেবে, যেরকম কাণ্ড হয়েছে কোচবিহারে বা পুরুলিয়াতে, তারপর কতটা ভোট দিবে এটা একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার যে এই বাম কংগ্রেস জোট বা আমরা যে বলছি বামফ্রন্ট অনেকটা ভোট তার ব্যাক করে আনবে, আবার পুনরুদ্ধার করবে, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন তার মধ্যে সিপিএম এই কাজটা সব থেকে বেশি করবে বা মানুষ তাকে দেবে। বাকি যে শরিক দলরা রয়েছে তারা কিন্তু সেই পরিমাণ ভোট ক্যারি করতে পারবে না। তাই মূলত লড়াইটা থেকে যাবে হচ্ছে টিএমসি বনাম বিজেপির মধ্যে। এবার টিএমসির ভোট শেয়ার যদি 46.44% হয় আর স্বপন মজুমদারের যদি বা বিজেপির যদি থাকে 38.55%, তাহলে এই জায়গাটা যে মানে যেই জায়গাগুলো নিয়ে এই জায়গাটা দুটা দলই এগিয়ে আসতে পারে বা কেউ না কেউ হাড্ডাহাড্ডি লড়াই করে বেরিয়ে যেতে পারে।
তাহলে একটি রয়েছে হচ্ছে এখানে গ্রাম এবং শহর ভিত্তিক যে ভোট প্রায় সমসংখ্যকের কাছাকাছি। তো সেখান থেকে যদি আমরা দেখি তাহলে দুর্নীতি একটা বড় ইস্যু হতে চলেছে। জ্যোতিপ্রিয় মল্লিক যে এই মুহূর্তে জেলে রয়েছে, সেই জ্যোতিপ্রিয় মল্লিক কাকলি ঘোষ দস্তিদারে এই লোকসভা কেন্দ্র থেকেই আসেন, বা তার যে সহচর বা বলতে পারেন যে তার কাছের মানুষ কিসাম রহমান যে ছিল, সেও এই লোকসভা কেন্দ্র থেকেই আসে। তো এই যে দুর্নীতির যে আঁকড়াতে পরিণত হয়েছিল জায়গাটা, যেটা বিরোধীরা বলছে, সেখান থেকে কাকলি ঘোষ দস্তিদার কতটা উদ্ধার হয়ে আসতে পারে সেটা বড় ব্যাপার। আর বিজেপির বিপক্ষে যেটা যাবে সেটা হচ্ছে সামগ্রিকভাবে যে বিজেপির হাওয়াটা সেটা একদমই নেই, এবং লাস্টের যে 9টি আসনে ভোট হচ্ছে সপ্তম দফার, এগুলো সব বিজেপির তুলনায় অনেক অনেক বেশি টিএমসির শক্ত ঘাঁটি। তার সাথে লক্ষ্মীর ভান্ডার বা সামগ্রিকভাবে হাওয়া নেই বা মোদি ম্যাজিক সেরকম কাজ করছে না, এগুলো তো আছেই। তো আমার মনে হয় দিনের শেষে গিয়ে যদি বিচার করা যায় তাহলে বারাসাত কেন্দ্রে এখনো পর্যন্ত টিএমসি এগিয়ে রয়েছে। এবারে আসছি পরবর্তী লোকসভা কেন্দ্র নিয়ে, যার নাম বসিরহাট লোকসভা কেন্দ্র। আপনারা জানেন এখানে বিজেপি থেকে রেখা পাত্র দাঁড়িয়েছে, সিপিআইএম থেকে বা বাম কংগ্রেস জোট থেকে নিরাপদ সরকার, টিএমসি থেকে হাজি নুরুল ইসলাম, এবং এখানে আইএসএফ কে আমি উল্লেখ করছি, আইএসএফ থেকে আছে আখতার রহমান বিশ্বাস। এবার আপনারা জানেন যে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে বিজেপি যে জায়গা থেকে ভোটটাকে পরিচালনা করতে চেয়েছিল বা মানুষের দৃষ্টিভঙ্গি যেদিকে আরোপিত করতে চেয়েছিল সেটা হলো বসিরহাট লোকসভা কেন্দ্র বা সন্দেশখালী। এই সন্দেশখালী থেকেই রেখা পাত্রের উত্থান। এবার সন্দেশখালী প্রথম দিকে যেই ডিভিডেন্ড বিজেপিকে দিচ্ছিল, পরবর্তীতে এসে সেটা অনেকটা কমে যায় যবে থেকে স্টিং অপারেশনের ভিডিওটা প্রকাশ্যে আসে। সত্যি মিথ্যার থেকেও বড় ব্যাপার, যখন এটা প্রকাশ্যে আসে তার তখন থেকে একটা সমস্যার সৃষ্টি হয়। আর এবং কেবলমাত্র তো এটা নয় যে সন্দেশখালীতে বসিরহাটকে আমি আড়াআড়ি ভাগ করবো হিন্দু মুসলিমে। বিজেপির এটাও উদ্দেশ্য ছিল এই বসিরহাটকেই বা এই সন্দেশখালীকে ইস্যু করেই গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া, যেটা সিঙ্গুর হয়েছিল, নন্দীগ্রাম হয়েছিল সেরকম ভাবে। কিন্তু সেটা সেভাবে কাজ করেনি। আর আপনি যদি এখানকার ভোটের অনুপাত দেখেন, প্রায় 50-50 হিন্দু এবং মুসলিম ভোট। তো আড়াআড়ি ভাগ করে দেওয়াটা যেটা চেষ্টা হয়েছিল সেটা পুরোপুরি সফল হয়নি। এবং এর আগের বারের যদি আপনি 2019-এ এখানে নুসরাত দাঁড়িয়েছিল এবং তিনি যখন জিতেছিলেন সেই ব্যবধানটা ছিল 3,50,399 ভোট, প্রায় ভোট পার্সেন্ট শেয়ার ছিল 54.56%। বিজেপির যদি দেখেন 2019-এ তাহলে 30.12%। আর সিপিআইএম বা আগে এখানে সিপিআই এর খুব দাবদাবা ছিল, তো সিপিআই এই মুহূর্তে 4th পজিশনে আছে এবং কংগ্রেস 3rd পজিশনে চলে গেছে। তো বুঝুন ওখানে কি অবস্থা আছে। তারপরে এইবার এই 54 থেকে 30 থেকে 54 এটাকে কনভার্ট করা ভীষণ ভীষণ কঠিন ব্যাপার। এখানে খুব একটা বেশি কিছু আর বলার নেই। আর হাজি নুরুল ইসলাম যিনি রয়েছেন, এর আগেও তিনি দাঁড়িয়েছেন টিএমসি থেকে এবং সেবারও তিনি বিপুল মার্জিনে জিতেছিলেন। তো সন্দেশখালী নিয়ে যেই ডিভিডেন্ডটা বিজেপি আশা করেছিল পাবে বলে সেটা পায়নি, এটা এক। দ্বিতীয় কথা, এখানেও টিএমসি ফেভারিট। এবং সব থেকে বড় সমস্যার কারণে আমি আপনাদেরকে বলি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে কোনো কারণে বসিরহাট যদি হেরে যায়, যেই বসিরহাটকে নিয়ে এগোতে চেয়েছিল বা যেই বসিরহাটের একটি জায়গা সন্দেশখালী নিয়ে বিজেপি এগোতে চেয়েছিল, সেই জায়গাটা যদি ধাক্কা খায়, আমি বলছি 2026-এ এটা বড় ধাক্কায় পরিণত হবে বিজেপির কাছে। তো আমার হিসাবে আজকের যে 9টা লোকসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে বসিরহাট লোকসভা কেন্দ্র একটি, এবং এখানে টিএমসি ফেভারিট। এবারে আসি আমরা পরবর্তী আরেকটি লোকসভা কেন্দ্রে, ডায়মন্ড হারবার। খুব বেশি কিছু বলার নেই, এখান থেকে টিএমসি প্রার্থী হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি থেকে অভিজিৎ দাস। অনেকদিন পরে দোনামনা করতে করতে কাকে দাঁড় করানো হবে, কাকে দাঁড় করানো হবে, ইভেন ডেলি প্যাসেঞ্জারই করেছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, তবে ডায়মন্ড হারবারে গিয়ে কোনো বক্তব্য রাখেননি বা প্রচার করেননি। সিপিআইএম থেকে দাঁড়িয়েছে প্রতিকুর রহমান। আমার ব্যক্তিগত মতামত, পরবর্তীতে ভোটটা যেখানে এসে দাঁড়াবে সেটা অভিষেক ব্যানার্জি বনাম প্রতিকুর রহমান। আজকে বেশ কিছু জায়গায় দেখেছেন কি গন্ডগোল হয়েছে, বসিরহাটেও হয়েছিল, প্রচুর পরিমাণ গন্ডগোল হয়েছে বসিরহাটে। তারপর ডায়মন্ড হারবারে তো দেখাই গেল যে প্রতিকুর রহমান একজন কি বলবো পোলিং এজেন্টকে ধরছে, যে সিপিএমই না অথচ ভুয়ো পোলিং এজেন্ট সেখানে বসে আছে। আমার প্রশ্ন হচ্ছে, অভিষেক ব্যানার্জি একটি দলের সেনাপতি, সে দ্বিতীয়তে রয়েছে, 2 নম্বরে রয়েছে তৃণমূল কংগ্রেসের। তো সেখান থেকে 4 লক্ষ ভোটে যখন জিততে হবেই, আমাকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, তার জন্য তো এরকম ব্যাপার নেই যে আমাকে সবখানে গিয়ে 4 লক্ষের জন্য অতি উৎসাহে আমার সব সমর্থকরা ভুলভাল কাজ করবে। এটা কোনো প্রয়োজন ছিল না। 4 লক্ষ জায়গায় 3,80,000 হলেও সমস্যা ছিল না। আপনি 2019-এ 3,20,000 ভোটে জিতেছেন। তবে আমার ব্যক্তিগত যেটা মতামত, যে যদি এখানে দেখা যায় তাহলে প্রতিকুর রহমান, অভিষেক ব্যানার্জি 4 লক্ষ ভোট, যে 4 লক্ষ ভোট রয়েছে সেই 4 লক্ষ ভোটের যে লিড সেটা পাওয়া
আর না পাওয়ার মাঝে প্রতিকুর রহমান দাঁড়িয়ে রয়েছে। এই ছাত্র নেতা আমার মনে হয় পথের কাটা, আর এই ছাত্র নেতা 4 লক্ষ ভোটে জিততে দেবে না অভিষেক ব্যানার্জিকে, এবং আমার পক্ষেও মনে হয় এটা সম্ভবপর না। তবে এখানেও অ্যাজ ইউজুয়াল ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি মানে টিএমসি এগিয়ে আছে। এবারে আসে আরেকটি লোকসভা কেন্দ্র নিয়ে, যেটি এই মুহূর্তে সব থেকে আলোচিত লোকসভা কেন্দ্রগুলির মধ্যে একটি, সেটা হলো উত্তর কলকাতা। এখানে টিএমসি থেকে দাঁড়িয়েছে সুদীপ ব্যানার্জি, বিজেপি থেকে তাপস রায় এবং আইএনসি মানে ন্যাশনাল কংগ্রেস বা বাম কংগ্রেস জোট থেকে প্রদীপ ভট্টাচার্য। আপনি যদি টিএমসি 2019-এর ভোট শেয়ার দেখেন তাহলে 41.95%, বিজেপির ছিল 36.59%, আর কংগ্রেস এবং সিপিএম মিলে ছিল 9%। আর সুদীপ ব্যানার্জিকে এই মুহূর্তে সুদীপ ব্যানার্জির ভোটে কি হতে চলেছে বা কি হতে পারে এটা নিয়ে মমতা ব্যানার্জিও সন্দিহান। এর জন্য মমতা ব্যানার্জি সবখানে, কেননা জানেন যে কুণাল ঘোষ ওখানে যেভাবে বিদ্রোহ করেছিল সুদীপ ব্যানার্জির বিপক্ষে গিয়ে, তারপর যেভাবে তাকে ট্যাকেল করা হয়েছে দলের পক্ষ থেকে, এই অবস্থাতে মমতা ব্যানার্জি খুব ভালো মতো জানেন যে তৃণমূলকে ওখানে হারিয়ে দিতে পারে। তাই ওই একটা ইমোশনাল চাল উনি ওখানে খাটিয়েছেন। তিনি বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এটা শেষ ভোট, তো সৌগত রায়ের মতো ওই ইমোশনাল জায়গা থেকে যদি ভোট দেওয়া যায়। আর ওখানে তাপস রায় দাঁড়িয়েছেন তার এগেনস্টে। তাপস রায় একটা সময়কার তৃণমূলের পতাকা বাহক, পুরনো পতাকা বাহকদের মধ্যে একজন। সুদীপ বন্দ্যোপাধ্যায় উনি দুজনের কাঁধেই একটা সময় তৃণমূলের পতাকাই ছিল। এবার তিনি ভোটের আগ মুহূর্তে বিজেপিতে এসে জয়েন করেছেন। তিনি আগাগোড়াই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হিসেবে পরিচিত বা বিরোধী গোষ্ঠীর হিসেবে পরিচিত ছিলেন। ভালো মানুষ, সজ্জন মানুষ, এই পরিচয়টা তার ওখানে আছে। তবে ওখানে বিজেপির যেটা আছে সেটা হচ্ছে ওই বড়বাজার বা তার এলাকার তার যে রয়েছে সেখানকার যে 39% বা অলমোস্ট 40% যে হিন্দু ভোটটা রয়েছে ওটা তাদের সম্বল। তার সাথে ওখানকার 3টে ওয়ার্ডে সম্ভবত বিজেপি জিতেছিল, ওই 3টে ওয়ার্ড। তাছাড়া কোনো কিছু নেই। আর উত্তর কলকাতার আরো একটি বড় ব্যাপার, ওখানে ক্লাব ভিত্তিক একটা পলিটিক্স হয়, তো সেখানেও সুদীপ বন্দ্যোপাধ্যায় অনেকটা এগিয়ে রয়েছে। তবে আর একটা ব্যাপার রয়েছে যে ওখানকার মানুষের মধ্যে এরকমও কিছু জায়গা আছে যেখানে কাজ করে, সেটা হলো দক্ষিণ কলকাতা থেকে মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে ওখানে দাঁড়িয়েছেন, জিতেছেন, এবং প্রচুর দক্ষিণ কলকাতা থেকে অনেক নেতা নেত্রী মমতা ব্যানার্জি রাজ্য ক্যাবিনেটে রয়েছে। তুলনামূলকভাবে উত্তর কলকাতায় কম রয়েছে। তো উত্তর কলকাতা কতদিন বঞ্চিত থাকবে এরকম একটা বিষয় বা এই আবেগের জায়গা থেকে সুশ্রী দেওয়ার চেষ্টা করেছেন তাপস রায় বা বিজেপির সংগঠন। এবং মোদী ওখানে যে রোড শোটা করেছেন সেটাও যথেষ্ট ভিড় ছিল। সেখান থেকে মানে আশা করা যেতেই পারে। তবে এখনো পর্যন্ত 2021-এর যে 7টি বিধানসভা সেটার যদি ফলাফল দেখা যায় বা দীর্ঘদিনের সুদীপ ব্যানার্জির অভিজ্ঞতা যদি দেখা যায় বা ওখানকার ক্লাবগুলোর উপর সুদীপ ব্যানার্জির যে নিয়ন্ত্রণটা রয়েছে, সব দিক থেকে লক্ষ্য রাখলে এখনো পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে। তবে আমি আপনাদেরকে এটা বলতে পারি যে 9টা যে আসন রয়েছে, যে 9টি আসনে ভোট হয়েছে, তার মধ্যে যদি পা পিছলে যায় টিএমসির কোনো কারণে, তাহলে এই একটি সিট আছে যেখানে পা পিছলে যাওয়ার প্রবল চান্সেস রয়েছে। তবে এখনো পর্যন্ত ওখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছে। এবারে আসি পরবর্তী আরেকটি লোকসভা কেন্দ্রে, কলকাতা দক্ষিণ। এখানে টিএমসি থেকে দাঁড়িয়েছে মালা রায়, বিজেপি থেকে দেবশ্রী চৌধুরী এবং বাম কংগ্রেস জোট থেকে সায়রা শাহ হালিম। যদি 2019-এর রেজাল্ট দেখা যায় তাহলে টিএমসি পেয়েছিল 47.48% ভোট, বিজেপি পেয়েছিল 34.62% ভোট, আর বাম কংগ্রেস জোট মিলে পেয়েছিল হচ্ছে অলমোস্ট 15% ভোট। আপনারা নিশ্চিন্তে থাকুন, সায়রা শাহ হালিম যেই লেভেলে প্রচার করেছেন বা যেরকম মাটি কামড়ে পড়ে প্রচার করেছেন, এটা এমনি 5 থেকে 7% বেড়ে যাবে তার ভোট, সেটা বিজেপি থেকেই কমবে। আর এটা হচ্ছে দক্ষিণ কলকাতা। দেখবেন অভিষেক ব্যানার্জি তার প্রচারের শেষ দিন যখন ডায়মন্ড হারবারে প্রচার করতে গিয়েছেন, গাড়ির উপর থেকে বক্তব্য রাখছিলেন, তখন তিনি বলেছিলেন যে একটা সময় বা এখন যাতে এরকম একটা আলোচনা উঠে আসে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে তৃণমূলের গড় এখন থেকে আর দক্ষিণ কলকাতা নয়, সেটা ডায়মন্ড হারবার হয়ে গেছে। কারণ এই দক্ষিণ কলকাতা মমতা ব্যানার্জিকে যেরকম অনেক কিছু দিয়েছে, মমতা ব্যানার্জিও দিয়েছেন। এই দক্ষিণ কলকাতা থেকে টানা 6বার মমতা ব্যানার্জি জিতেছেন। এই মুহূর্তে সেখানে মালা রায় দাঁড়িয়েছে, এর আগের বারও তিনি জিতেছিলেন। আর ভোটের ডিফারেন্স যদি দেখেন 47.48% আর 34.62%, এই গ্যাপটা কোনোভাবেই মেকআপ দেওয়া সম্ভব না বিজেপির পক্ষে। আর ওখানে যে 2021-এর রেজাল্ট দেখেন সবগুলো তৃণমূলের পক্ষে ছিল। তো কলকাতা দক্ষিণে কথা না বাড়িয়ে নিশ্চিন্তে বলে দেওয়া যায় যে এটি তৃণমূল পেতে চলেছে। এবারে আসি পরবর্তী লোকসভা কেন্দ্রটি, যার নাম মথুরাপুর। এখানে টিএমসি থেকে দাঁড়িয়েছে বাপি হালদার, বিজেপি থেকে অশোক পুরকায়েত এবং বাম কংগ্রেস জোট থেকে শরৎচন্দ্র হালদার। আর যদি আপনি 2019-এর রেজাল্ট দেখেন তাহলে এখানে টিএমসি এর আগের বার 2019-এ জিতেছিল, সেখানে চৌধুরী মোহন জাটুয়া জিতেছিল প্রায় 2,03,974 ভোটে। আর এখানকার
ভোট পার্সেন্টেজ যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে বিজেপি মানে 2019-এ 2014 তুলনায় 32% ভোট গেইন করেছিল, আর ঠিক সিপিএম 2014 থেকে 2019-এর তুলনায় 32% ভোট কম পেয়েছিল। পুরো উল্টে গেছে এখানে হিসেবটা। আর একমাত্র চৌধুরী মোহন জাটুয়া সেই সব ক্যান্ডিডেটের মধ্যে পড়েন যখন 2019-এ প্রবল হাওয়া ছিল বিজেপির, তৃণমূলের এগেনস্টে হাওয়া বইছে, তখনও পর্যন্ত ভোট তার বেড়েছে। 2014-তে তিনি যে লিড নিয়েছিলেন তার থেকে 2019-এ তিনি বেশি ভোটে জিতেছিলেন। তো সেখানে আর বলার অপেক্ষা রাখে না পরিস্থিতি কি হয়ে আছে। তার মধ্যে ওখানকার 94% মানুষ গ্রামীণ এরিয়াতে থাকেন। তো গ্রামীণ মানুষদের কাছে লক্ষ্মীর ভান্ডারের যে প্রভাব এবার পড়তে চলেছে সেটা অকল্পনীয় বা প্রশ্নাতীত, আমরা জানি, আমরা দেখেছি পরিস্থিতিগুলো। তো সেখান থেকে বুঝতেই পারছি যে লক্ষ্মীর ভান্ডার যেভাবে ওখানে প্রভাব ফেলবে। এবং মজার ব্যাপার আমি আপনাদেরকে বলি, এই যে নবম যে 9টি লোকসভা কেন্দ্রে ভোট হলো এই 7 দফার বা শেষ দফাতে, এই 9টি লোকসভা কেন্দ্রের মধ্যে দেখবেন অনেকগুলো লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে 2009 থেকে টিএমসি জিতছে। মানে টিএমসি যে ক্ষমতায় আসার যে প্রথম হাওয়া, মানে ঝড়ের আগের যে হালকা শীতল হাওয়ার পূর্বাভাস 2011-র আগে 2009-তে পাওয়া গেছিল, তার মধ্যে এখানকার অনেকগুলো লোকসভা কেন্দ্র রয়েছে। তাই টিএমসির এগুলো পুরো শক্ত ঘাঁটি বলা যেতে পারে। তো মথুরাপুরে এবারও টিএমসি জিতবে এবং প্রচুর পরিমাণ ভোটে জিতবে, এটা বলার অপেক্ষা রাখেন। এবারে আসি আরেকটি লোকসভা কেন্দ্র নিয়ে, যার নাম জয়নগর লোকসভা কেন্দ্র। টিএমসি থেকে দাঁড়িয়েছে প্রতিমা মণ্ডল, বিজেপি থেকে অশোক কান্ডারি এবং বাম কংগ্রেস জোট থেকে সমরেন্দ্রনাথ মণ্ডল। আপনি যদি 2019-এর কে কত ভোট পেয়েছে সেটা দেখেন, তাহলে প্রতিমা মণ্ডল পেয়েছে 56.12%, বিজেপি পেয়েছে 31.77% এবং সিপিআইএম পেয়েছে 5.31, আর কংগ্রেসের 1.38, দুটো যোগ করে দিন তাহলে অলমোস্ট 7%। এই হচ্ছে ভোটের রেশিও ছিল 2019-এ। 2021-এর যদি 7টি বিধানসভা দেখেন প্রত্যেকটি টিএমসি জিতেছে এবং ঝড় তুলে জিতেছিল। প্রতিমা মণ্ডল 2019-এ 3,16,775টি ভোটে জিতেছিল। আর সব থেকে বড় ব্যাপার, এখানে হিন্দু মুসলিমের ভোটের রেশিও প্রায় কাছাকাছি, এসসির সংখ্যাও 37%, গ্রামীণ ভোট প্রায় 86%। তো তৃণমূলকে জেতার জন্য যে যে অনুকূল পরিবেশগুলো দরকার সেগুলো সব জয়নগরে রয়েছে। তাই কথা বাড়িয়ে লাভ নেই, জয়নগরেও টিএমসি ফেভারিট, টিএমসি এগিয়ে রয়েছে এবং অনেক ভোটে জিতবে। হ্যাঁ, 2019-এর থেকে ভোট কমতে পারে প্রতিমা মণ্ডলে, তবে জিতবেন তিনি, এটাতে কোনো সন্দেহ নেই। এবারে আসি আরেকটি লোকসভা কেন্দ্র যেটি আমার বলা বাকি রয়েছে এই 9টির মধ্যে, এটি শেষ, সেটি হলো যাদবপুর লোকসভা কেন্দ্র। এখানে টিএমসি থেকে দাঁড়িয়েছে সায়নী ঘোষ, সিপিআইএম থেকে সৃজন ভট্টাচার্য, বিজেপি থেকে অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং আইএসএফ থেকে দাঁড়িয়েছে নূর আলম খান। আমি আইএসএফ এর কথাটাই আগে বললাম, তার কারণটা হলো ওখানেই এই যাদবপুরের মধ্যেই সেই ভাঙড় জায়গাটি রয়েছে, যেটা অশান্তি এবং ভোট যেখানে সমার্থক হয়ে গেছে, আজকেও প্রচুর পরিমাণ অশান্তি হয়েছে এবং ভাঙড়ের যে ভোটটা সেটা সিপিএম এর তুলনায় আইএসএফ বেশি পাবে, এটা বলার অপেক্ষা রাখে না, তাই আইএসএফটা আগে বলে নিলাম। এবার আসি সায়নী ঘোষ। এর আগে এখানে 2019-এ দাঁড়িয়েছিলেন আর এক অভিনেত্রী মিমি চক্রবর্তী, সেইবার টিএমসি পেয়েছিল 47.91% ভোট, সিপিআইএম পেয়েছিল 21.04% আর বিজেপি পেয়েছিল 27.3%। তো বিজেপি আর সিপিআইএম এর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই, তার কারণ এখানে সিপিআইএম এর একটা বড় শক্ত ঘাঁটি আগাগোড়াই রয়েছে। গ্রামের দিকে এখনো অনেক বুথ রয়েছে যেখানে বুক চিতিয়ে তারা লড়াই করে এবং চোখে চোখ রেখে তৃণমূলের সাথে লড়াই করে এবং তৃণমূল পেরেও ওঠেন, এরকম অনেক বুথ রয়েছে। যদিও ভাঙড়ের ওই একটি আসন বাদ দিলে বাকি 6টিতেই তৃণমূল জিতেছে এখানে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে। তারপরেও এটা নিশ্চিত করে বলা যায় যে সায়নী ঘোষ এখানে অ্যাডভান্টেজ রয়েছে, তার কারণ ভোট কাটাকাটি দিনের শেষে বিজেপি এবং সিপিআইএম এর মধ্যেই হবে। তবে অনির্বাণ ভট্টাচার্য থার্ডে চলে আসবেন, সৃজন ভট্টাচার্য সেকেন্ডে চলে যাবেন এবং অনেকটা ভোট গেইন করবেন। আমার মনে হয় গোটা পশ্চিমবঙ্গে যেসব জায়গায় সিপিএম সব থেকে বেশি ভোট গেইন করতে পারবে তাদের মধ্যে এটি অন্যতম, এবং খালি অন্যতম না, এটা 1 থেকে 2-এ থাকবে। তো এটা একটা ব্যাপার। তবে হ্যাঁ, এই দুজনের ভোট কাটাকাটিতে টিএমসি এগিয়ে থাকবে। এই ছিল 9টি লোকসভা কেন্দ্রের আমার বিশ্লেষণ এবং অভিষেক ব্যানার্জিও বলেছিলেন যে এই শেষ দফার যে 9টি লোকসভা কেন্দ্র রয়েছে সবগুলোই তারা জিততে চলেছে। এখনো পর্যন্ত হিসেব তাই বলছে যে 9টিতেই তারা এগিয়ে রয়েছে। তবে যদি পা পিছলে যায় তাহলে ওই একটি জায়গায় রয়েছে, সেটা হচ্ছে ওই উত্তর কলকাতা। দমদমে আরামসে সৌগত রায় হেরে যেত যদি কোনো একটা প্রার্থী একটু কমজোরি হতো। 3জনই এমন হেভি ওয়েট যে কিছু করার নেই, নিজেদের মধ্যে ভোট কাটাকাটি হবে। তবে হ্যাঁ, এই মুহূর্তে বা এর পর থেকে যা ভোট হয়েছে, আমার ব্যক্তিগত মতামত বা আপনারাও হয়তো অনেকে আমার সাথে সহমত পোষণ করবেন, সেটা হলো
তৃণমূলের এরপর থেকে সিপিএম বা বামফ্রন্টকে গালি দেওয়ার আর কোনো জায়গা নেই। কারণ এবার যদি সব প্রেডিকশন কে ভুল করে বিজেপি এগিয়ে যায় আলাদা ব্যাপার, সেটা হতেই পারে। এরকম দীর্ঘ ইতিহাস রয়েছে যে প্রত্যেকটা প্রেডিকশন ভুল হয়ে গেছে, একদম পুরো উল্টে গেছে। কিন্তু যদি সেটা না হয়, যদি যা ভোট হয়েছে বা যেরকম ভাবে আমরা দেখতে পেয়েছি বা যতটুকু বুঝতে পেরেছি, কারণ এতটা সাইলেন্ট ভোটে মানে এর আগেও হয়নি, এটাও বাস্তব, যেখানে প্রেডিকশন করা মুশকিল হয়ে যাচ্ছে। আর মানুষও মানে বুঝে গেছে যে প্রত্যেকেই ফোন করে, সার্ভে করে, এই করে সেই করে, তো নিজের মনের কথা মনেই থাক। সেই জায়গা থেকে যে কতটা কি করা যাবে সেটা তো, কিন্তু যেটা সাদা চোখে দেখা গেছে বা যতটুকু যোগ বিয়োগ করে বোঝা গেছে, সেখান থেকে তৃণমূলের আর সিপিএম বা বামফ্রন্টকে বলার মতো জায়গা নেই। কেননা এবার যদি তারা অক্সিজেন পেয়ে থাকে, এবার যদি ভালো ভোট তারা পেয়ে থাকে, তার জন্য সিপিএম একটা বড় কারণ। তবে হ্যাঁ, এটা সাময়িক আনন্দ হতে পারে। তার কারণ কোনো কারণে 2026 এখনো 1.5 বছর রয়েছে, এবং পশ্চিমবঙ্গের মানুষ যদি এটা ভেবে নেয় যে তৃণমূলের বিকল্প বিজেপি নয়, সেটা বামফ্রন্ট বা সিপিআইএম, তাহলে আবার জ্বালাটা 3 গুণ বেড়ে যাবে। 3 গুণ না, কেবলমাত্র কয়েকশো গুণ বেড়ে যেতে পারে। তার কারণ 34 বছর ধরে এই মানুষগুলো শাসন করেছিল বলে এখনো পর্যন্ত বিজেপি পুরোপুরি ঝুঁকতে পারেনি। যেভাবে বিজেপি চেষ্টা করেছে তীব্র মেরুকরণ থেকে সাম্প্রদায়িকতা, প্রধানমন্ত্রীর মুখে যেসব ভাষা এসছে বা আমরা শুনেছি, যেসব শব্দ তিনি চয়ন করেছিলেন তার বক্তব্যের জন্য, সেগুলো আমরা শুনেছি। সেখান থেকে বলছি যে ওই যে 34 বছরের ডিএনএ এর মধ্যে পুষিয়ে দেওয়া বা ঢুকিয়ে দেওয়া, এটার জন্য এখনো মানে বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ বা বাঙালিরা মনে প্রাণে নিতে পারেনি, বা বিজেপিও এখনো পর্যন্ত বাঙালি হয়ে উঠতে পারেনি। তাই কোনো কারণে যদি সেকেন্ড পজিশনে কম্পিটিশনে চলে আসে সিপিআইএম বেশ কিছু জায়গাতে, তাহলে আমি বলছি 2026-এ তৃণমূলের কপালের ভাঁজ গভীর থেকে গভীরতর হবে। বিজেপি থাকাতে টিএমসি যতটা সিকিওর, সিপিএম যদি দ্বিতীয় হয়ে যায়, তাহলে টিএমসি ততটাই ভয়ের কারণ হবে। ভালো থাকবেন, এবং কেমন লাগলো আমার এই বিশ্লেষণ, তাহলে আপনাদের মতামত জানাবেন। নমস্কার।